শুধু দর্শক, মোহনা টেলিভিশনের নিয়মিত আয়োজন ভিন্ন মাত্রা আলোচনা অনুষ্ঠানের পক্ষ থেকে আমি নজমুল হক নান্নু আপনাদের স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের এই অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে। তাছাড়াও ইউটিউব এবং ফেসবুকেও আপনারা সরাসরি দেখতে পাবেন। আর অনুষ্ঠানটি আগামীকাল সকাল 6:50 পুনরায় প্রচার করা হবে। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু নির্ধারিত হয়েছে রাষ্ট্র, নারী এবং শ্রমজীবী নারীর অধিকার সম্পর্কে আলোচনা হবে। এই গুরুত্বপূর্ণ বিষয়টির উপর আলোচনার জন্য আমাদের আমন্ত্রণে দুজন বিশিষ্ট নারী আন্দোলন, গবেষণা এবং বিভিন্ন কার্যক্রমের সাথে জড়িত দুজন ব্যক্তিত্ব, জ্ঞানী, বুদ্ধিজীবী ব্যক্তিত্ব, শিক্ষাবিদ তারা উপস্থিত হয়েছেন। আসুন তাদের সাথে আমরা পরিচিত হই। ডক্টর তাহমিনা আক্তার, অধ্যাপক, সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয়, স্বাগত আপনাকে। এরপর ডক্টর সৈয়দা আইরিন জামান, অধ্যাপক, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, আপনাকেও আমরা স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আমরা শুধু দর্শক, আমরা তো সকলেই জানি যে শুধু নারীদের অধিকারের প্রসঙ্গটি নয়, আমাদের বাংলাদেশে আজকে যে বিষয়গুলো দেখা যাচ্ছে, সংসদে অনেক আলোচনা হচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমান আজকে সেখানে নারীদের অধিকার, শিশুদের অধিকার এবং সঙ্গীত, সংস্কৃতি, বিতর্ক, খেলাধুলা, ক্রীড়া সমস্ত বিষয়গুলোর উপরে একটি দৃষ্টি দিয়ে আজকে সচল করবার জন্য আজকে অগ্রসর হচ্ছে। এর নিঃসন্দেহে অত্যন্ত স্বাগত জানাই আমরা। এবং 2026 বিশ্ব নারী দিবসের এক সেমিনারে, আন্তর্জাতিক সেমিনারে ঢাকায় অনুষ্ঠিত, এখানে তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন মহোদয় বলেছেন যে পুরুষ শাসিত সমাজে আজকে নারীদের বিকশিত হওয়া অন্তরায় হয়েছে। এটা একটি গুরুত্বপূর্ণ কথা। আসুন এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা প্রথমে কথা বলবো। প্রথমেই আমি ডক্টর সৈয়দ আইরিন জামান, আপনার কাছে আমার প্রশ্ন যে আজকে আমাদের যে শ্রমজীবী নারী, শ্রমজীবী এই সমস্ত নারী যারা গ্রামাঞ্চলে এবং শহরের যারা কলকারখানায় কাজ করছে, এর আগেও আপনাদের দুজনের সাথে কথা হয়েছে। আপনি বলুন, বিশ্লেষণ করুন, তাদের অধিকারকে সুপ্রতিষ্ঠিত করবার জন্যে আজকে রাষ্ট্র কী নীতি অবলম্বন করবে, কি কি বাস্তবায়ন করবে, আপনি একটু বিশ্লেষণ করে বলুন। ধন্যবাদ নান্নু ভাই। ধন্যবাদ। আমি আপনাকে সাধুবাদ জানাবো যে আপনি মানে খুব ভালো একটি বিষয়কে নির্বাচন করেছেন, রাষ্ট্র ও নারী। নারীর সঙ্গে আসলে রাষ্ট্রের সম্পর্কটা কি, সেই বিষয়টি তো এখানে আছেই। আর শ্রমজীবী নারী, যেটা আমরা সব সময় তাদের জন্য আসলে আহাজারি করি ঠিকই, কিন্তু কিছু আমরা ব্যক্তিগতভাবে কিছু করতে পারি না। এই ক্ষেত্রে রাষ্ট্র এবং নারী, রাষ্ট্রের সংবিধান আছে, আইন আছে, সব কিছু আছে যেটা রাষ্ট্রকে সাপোর্ট দিতে পারে। কিন্তু আমরা দেখছি যে নারী মেধা এবং শ্রম দেওয়া সত্ত্বেও, শ্রম এবং মেধা দিয়ে পারিবারিক, সামাজিক এবং রাষ্ট্রীয় যে শৃঙ্খলা, সেটা নারী কিন্তু বহমান রেখেছে। কিন্তু সেই নারী এখন একটা প্রান্তিক অবস্থায়, বিশেষ করে নারী শ্রমিকেরা। আপনি বলেছেন নারী শ্রমিকের কথা, কিন্তু আমি বলবো যে প্রত্যেকটা জায়গায় কিন্তু নারীরা নির্যাতিত হচ্ছে। নারীরা কোথাও ভালো নেই। নারীরা কোথাও ভালো নেই। এখন এই যে সাংবিধানিক যে বিষয়গুলো আছে, সেখানে 28(2) ধারায় বলা হয়েছে যে নারী পুরুষ সমান অধিকার ভোগ করবে, এবং 29(1) ধারায় বলা হচ্ছে যে পুরুষ যেমন কাজের সুযোগ পাবে, নারীও পাবে। তো কিন্তু দেখা যাচ্ছে যে নারী শিক্ষায় পিছিয়ে গেছে, অথবা শিক্ষা যদিও পেয়েছে কিন্তু পুরুষের সমান তালে সে তার কাজটা পাচ্ছে না। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ওই যে আপনি বললেন যে তথ্যমন্ত্রীর কথা, জহিরুদ্দিন স্বপন, উনি বলেছেন যে জেন্ডার ভিত্তিক যে বিষয়টা, সেটাই কিন্তু নারীকে বেশ খানিকটা পিছিয়ে রেখেছে পুরুষ শাসিত সমাজে। কিন্তু
পুরুষের ভাবা দরকার যে নারী যদি পুরুষের সঙ্গে সংসারে সমান তালে তাল মিলিয়ে না চলতে পারতেন, বরং আমি বলবো যে নারীর যে শ্রম সেটা সংসারে অনেক বেশি। আচ্ছা, এখন এখানে আমি কিন্তু আপনার একটু বলছি, আপনি যে সামগ্রিকতাকে তুলে ধরেছেন জি, সেটার জন্য আপনাকে আমি সাধুবাদ জানাই, কিন্তু এর মাঝখানেই যে শ্রেণী বিভক্ত সমাজের, আমি কিন্তু শ্রমজীবী নারীর কথাটাকে জোর দিচ্ছি। জি, আমি অর্থাৎ আসছি। সেখানে আপনাকে আসতে হবে, জি। এবং এখনই আসতে হবে। এর সাথে জি, জি। প্রতিবন্ধী আছে, বিধবা নারীরা আছে, অসহায় নারী যেখান থেকে যে গ্রামে আজকে তার নিজের নিরাপত্তা আছে, শহরেও তাই, সেগুলোতে আপনি চলে আসুন দ্রুত গতিতে। আপনার আমরা গার্মেন্টস আমরা শিল্পে সেখানে উচ্চ স্তরের, জি, জি। মানে উচ্চবিত্ত পরিবারের নারীদের চেয়ে আমরা আজকে যারা, আপনি নিজেই বলেছেন প্রান্তিকের কথা, সেগুলোতে আপনি জি, জি। আলোচনায় চলে যে আসুন। গার্মেন্টস শিল্পে যেসব নারীরা কাজ করছে, জি। গার্মেন্টস শিল্পে কিন্তু নান্নু ভাই 90% নারী, জি, জি। এবং আমাদের যে রপ্তানি আয় আসছে বৈদেশিক মুদ্রা, সেটা নারীর হাত ধরে আসছে। জি। কিন্তু সেই নারীদের অবস্থা কিন্তু অবর্ণনীয়। তাদের বেতন খুবই সামান্য, এবং সেখানেও বৈষম্য আছে, তারা কিন্তু বেতন পুরুষের সমান পান না। আবার দেখা যাচ্ছে যে তাদের যে সন্তান জন্ম দেওয়ার সময় তাদের যে ছুটির বিষয় থাকে, সেই ছুটিতে যখন তারা যান, তারপরে ফেরত এসে তাদের কাজের সুযোগ অনেক সময়ই থাকে না। জি। এরপরে তারা তাদের যে কর্মঘণ্টা, সেটারও কোনো ঠিক নেই, এবং যখন তখন তাদেরকে ছাঁটাই করা হচ্ছে। সেখানে কোনো কর্ম পরিবেশও নেই, ভালো একটা ওয়াশরুম নেই, তারা যে খাবার কোনো জায়গা নেই। এরকম তাদের যে মানবেতর জীবন, সেটা কিন্তু এটা বর্ণনা করা যাবে না। এটা আমি বললাম গার্মেন্টস শিল্পের কথা, এবং এখানে আরও অনেক বিষয় আছে। গার্মেন্টস শিল্পে এই যে যারা শিল্প মালিক, তারা কিন্তু খুব বড় লোক, কিন্তু বেতন দেওয়ার বেলায়, বিশেষ করে নারী শ্রমিকদের বেলায়, তারা ভীষণভাবে নারী শ্রমিকদেরকে বঞ্চিত করেন। জি, জি। এরপরে আমরা আসছি যে কৃষিকাজ যারা করেন সেই সব নারীর বিষয়ে, যে চাতালে কাজ করেন, শুটকি পল্লীতে কাজ করেন, আপনার ঘেরে কাজ করেন, ইট ভাঙেন। একদিকে তাদের বাচ্চা ঘুমিয়ে আছে, আরেকদিকে তারা ইট ভাঙছেন। আবার এই যে নারীরা চাতালে যারা কাজ করে, তারা দেখা যাচ্ছে 15-16 ঘন্টাও তাদের কাজ করতে হয়। এটা কি আমরা কি মধ্যযুগে চলে গেছি? যে চমৎকার কথা বলেছেন আপনি, আপনাকে ধন্যবাদ। আবার আমি আসব। এখন আমি ডক্টর তাহমিনা আক্তার, আপনার কাছে আমি আসি। আপনি তো নিশ্চয়ই জানেন যে বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী একটি নতুন ধারা সংযোজন করেছেন। আপনি নিশ্চয়ই দেখেছেন, সেটা কি গ্রামীণ যে কার্ডগুলো করেছেন, এতে Family কিছুটা, card, হ্যাঁ, family ফ্যামিলি কার্ড, এতে কিন্তু কিছুটা সহযোগিতা মানুষ পাবে। জি, জি। এবং আরেকটা করেছেন কৃষক কার্ড, করছে অতি শীঘ্রই। অর্থাৎ তাকে বেঁচে থাকবার জন্য তাকে এইটুকু তাকে সরবরাহ করা হচ্ছে, এর সাথে তাদেরকে কর্মজীবী করবার জন্য, অর্থাৎ বেকার যারা, তাদের নিয়োগ করবার জন্য উদ্যোগ গ্রহণ করছে। আপনি এই প্রসঙ্গে আপনি একটু বিশ্লেষণ দেবেন, গ্রামীণ প্রান্তিক যে সমস্ত কৃষক রমণী আছে, যারা শ্রম দিতে চায়, কিন্তু তার অধিকার, খাওয়া, তার চিকিৎসা, তার স্বাস্থ্য, এই সমস্ত বিষয়গুলো কিভাবে করা যেতে পারে, একটু বিশ্লেষণ দিন। আপনি বলবেন, তারপর উনি প্রথমে বলবেন। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে এবং আমার সামনে যারা দর্শক শ্রোতা আছে সকলকে ধন্যবাদ জানাচ্ছি। জি। আমরা সবাই জানি যে কিছুদিন আগে আন্তর্জাতিক নারী দিবস পালিত হলো, জি। এবং আমরা প্রতিবারই এই নারী দিবস পালন করি, সেমিনার জি। করি, সিম্পোজিয়াম করি, কিন্তু জি। বাস্তবে যদি বাস্তব অবস্থার যে বিষয়টি, যে প্রান্তিক জনগোষ্ঠীর নারী, জি। যেটা নারী এবং নারীর অধিকার, সেগুলো অনেক কথাগুলোই আমার বক্তা বলে গেলেন, সহ আলোচক বলে গেলেন। সেই জায়গাটুকু আমি যাচ্ছি যে নারী অধিকার এবং সার্বিক পর্যায়ে যেটা আপনি বললেন, সেই জায়গায় আমাদের সংবিধানে এত সুন্দর করে নারীর অধিকার দেওয়া আছে, এবং আমি মনে করি আমাদের যে নারীর প্রতি যে উন্নয়ন নীতি গ্রহণ করা আছে, সেখানেও কিন্তু শ্রমজীবী নারী, গ্রামীণ নারী, সেখানেও বলা আছে। আমাদের যে 31 দফা কর্মসূচি আগামীর বাংলাদেশ কিভাবে, সেখানে 24 নম্বর ধারায় নারীর সুরক্ষা, মর্যাদা এবং কর্মসংস্থানের কথা বলেছে। মানে বিএনপি, বাংলাদেশ জাতীয়, এবং আপনি নিশ্চয়ই এটা স্বীকার করবেন যে বিএনপি, এটা ম্যাডাম খালেদা জিয়া
সেটাই তিনি আসছি নারীর যে অগ্রগতি আপনি আলোচনা করেন। সেটাই আসছি যে আমরা দেখতে পাচ্ছি যে তারও আগে আমি যাবো প্রেসিডেন্ট সৈয়দ জিয়াউর রহমানের কথা আমি স্মরণ করছি যে গ্রামীণ নারীর বাড়িতে বসতেন, উঠোনে বসতেন, আমাকে কিছু খাবার দেন, আপনার গাছ লাগিয়েছেন, পেঁপে কি আছে, আপনার কি ছাগল আছে। এই যে নারীর কর্মসংস্থানের প্রতি, নারীর ক্ষমতায়নের প্রতি তিনি কিন্তু জোর দিয়ে গেছেন তৎকালীন সময়। তারই ধারাবাহিকতায় আমাদের প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়া নারী শিক্ষার যে অগ্রগতি সাধন করেছেন এবং সকলের জন্য প্রাথমিক শিক্ষা এটা একটা বাধ্যতামূলক, অসাধারণ, এবং সেটা অসাধারণ, যার জন্য যে আমার সহ আলোচক বলেছে, আমি মনে করি যে নারী শিক্ষার ক্ষেত্রে আমরা কিন্তু ইন্টারমিডিয়েট পর্যন্ত আমাদের অগ্রগতি কিন্তু পুরুষ এবং নারী কিন্তু সহ অবস্থান করছে এবং আমাদের প্রায়োরিটি অর্জন করেছে। কিন্তু কর্মসংস্থানের ক্ষেত্রে যদি আমি দেখি, যেখানে আপনি বলেছেন আমার গ্রামীণ নারী, কৃষি কাজে গ্রামীণ নারীদের কোনো স্বীকৃতি নাই, কৃষিকাজে গ্রামীণ নারীদের কোনো কাজের স্বীকৃতি নাই। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তারা অমানবিক পরিশ্রম করছে। আমরা আজকে যে খাবারটা খাচ্ছি সে প্রক্রিয়ার দিনে কিন্তু নারীরাই জড়িত। উঠানে ধান আনা, সেটাকে মালাই করা, শুকানো, সিদ্ধ করা, তারপরে কলে দেওয়া, এটা কিন্তু নারী করছে। তাই সে কিন্তু সেই কাজের স্বীকৃতি নাই, তার তাহলে কোনো এটা মূল্য নাই। কিভাবে এটা করা যেতে পারে এই সমস্যার এটা সমাধান? রাষ্ট্রীয় নীতিতে আমাদের ওই যে 31 দফা দাবিতে 24 নম্বরে বলা হচ্ছে যে যথোপযুক্ত যুগোপযোগী নীতি, নারী নীতি প্রণয়ন করা হবে। আমি তাই আপনার মাধ্যমে আজকে বলতে চাই, যেহেতু অনেক সেক্টরেই হাত দেওয়া হয়েছে, নারীর স্বাস্থ্য, নারীর সেবা, শিশু স্বাস্থ্য, ফ্যামিলি কার্ড যেটা নারীকে একটা সুরক্ষা প্রদান করবে, আমি ফ্যামিলি কৃষক কার্ড, এখানে আমি বলবো আপনার মাধ্যমে যে কৃষক কার্ড, নারী কৃষক কার্ডও দিতে হবে সম অধিকারের না, প্রশ্নে। সেই প্রসঙ্গটাই কিন্তু এখানে আছে। জি। কৃষক কার্ডের অর্থ হলো একটা পরিবারে আপনি যেটা সুরক্ষা দেওয়ার নীতি, জি। সেটা নারীকে কেন্দ্র করে কিন্তু দেওয়া হচ্ছে। হ্যাঁ, পরিবার কার্ডটা নারীকে কেন্দ্র করে, আর কৃষক কার্ডটা যাতে পুরুষ শাসিত সমাজ ব্যবস্থা, কৃষক মানেই পুরুষ তা কিন্তু না, না না না, নেভার। কৃষক মানে নারীও কৃষক থাকতে পারে, সেক্ষেত্রে থাকতে আমার পারে মনে না, হয় আছে। সেক্ষেত্রে নারী কৃষকরেও অন্তর্ভুক্ত করতে হবে। যেমনটি বলেছিলেন যে আপনি চা বাগানে যে শ্রমিকরা নারীরা কাজ করে, দেখেন 120 টাকায় মাসে কয় টাকা হয়। এখন বাংলাদেশে 5,000 টাকায় একজন নারী মানে চা বাগানের নারী শ্রমিকরা, এবং বৃদ্ধ প্রবীণ নারী, বিধবা নারী এবং ডিজার্টেড যে নারী, তাদের অবস্থা খুবই করুণ আচ্ছা, আপনি একটু অবস্থা। ভালো কথা বলেছেন। চা বাগানের বিষয়টা কিন্তু এখনো আমাদের কাছে মনে হয় যে সেই দাস যুগে, জি, যখন দাস যখন বিকিকিনি হতো, তাদের উপর যে অত্যাচার হতো, চাবুক মারা হতো তাদের সেরকম একটা অবস্থা কিন্তু চা বাগানে রয়ে গেছে। আপনি সঠিক বলেছেন। আমাদের যে শ্রমনীতি আছে সেখানে চা বাগান কিন্তু অন্তর্ভুক্ত করা হয়নি। আমাদের যে গৃহকর্মীরা রয়েছে সেখানেও এটা একটা কিন্তু ভালো কথা বলেছেন, যে গৃহকর্মী কর্মী এদেরকে রয়েছে, কিন্তু শ্রমিক হিসেবে কিন্তু না, কোনো কিছু না, তাদের স্বীকৃতি ছুটি দেওয়া নেই, হয়নি। তাদের চিকিৎসা নেই, তাদের জি, কোনো কিছুই কোনো নেই। কিছুই নেই, হ্যাঁ। তাদের অধিকার নাই। আমি অধিকার ওই নেই। মানুষগুলোর কথা বলতে চাই যারা হোটেল রেস্টুরেন্টে বিভিন্ন জায়গায় কাজ করছে, তাদের কিন্তু কর্মঘণ্টা নাই, কাজের স্বীকৃতি নাই, এবং তাদেরকে যে যেটা মজুরি বৈষম্য আর একটা বিরাট জি, জি। বিষয়, যে আপা একই বললেন কাজ পুরুষ যেখানে 800 টাকা পাচ্ছে, নারী সেখানে 500 টাকা পাচ্ছে, 500 টাকা পাচ্ছে। হাইয়েস্ট। একই কাজ, সে মাটি কাটছে, ছাদ ঢালাই দিয়ে ইট টানছে, কিন্তু নারীকে কিন্তু এখানে বঞ্চিত করা হচ্ছে। তা আমাদের দৃষ্টিভঙ্গিটা তাহলে এটা কোথায় এই আছে? সমস্যার সমাধানটা কিভাবে হতে পারে? আপনি তাহলে এই কথাটা জোর দিয়ে বলুন, যেটা প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব বলেছেন যে দুর্নীতিকে, ওই যে উনি যেটা বলেছেন গলা চেপে ধরবে বা টুটি চেপে ধরবে, যেটা বলেছেন দুর্নীতিকে সেখানে মূলোৎপাটিত করতে হবে, তাই না? অবশ্যই কারণ প্রত্যেকটা আপনি শ্রম আদালত আছে, শ্রম বিভাগ আছে, আইন আছে, কিন্তু আইনের সঠিক প্রয়োগ বাস্তবায়ন নেই। নেই। আপনাকে ধন্যবাদ, আবার আসবো আপনার কাছে। আমার একটি প্রশ্ন হলো যে আপনি জানেন যে বাংলাদেশে অনেক এনজিও আছে, এবং এনজিওতে অনেক ভদ্রমহিলা যারা কাজ করছেন, সেমিনারে বলছেন। এই যে প্রথম আলো এবং অন্যান্য পত্রিকাগুলো বিশাল গোল টেবিল বৈঠক করেন, ছবিসহ তাদের চমৎকার বক্তব্য, কিন্তু এই শিক্ষিত শ্রেণী, উচ্চবিত্ত শ্রেণী, তারা কিন্তু পড়ছেন এবং ওদের খুব সুন্দর কথা বলেছেন। এই সমস্ত গবেষক যারা কথা বলছেন এবং যে সমস্ত আপনার এনজিও আছে, তারা গ্রামাঞ্চলেও কিন্তু তারা আছেন, তারা কি করছেন?
তারা কি নারীদের উন্নয়নের জন্য তাদের অবদান রাখছেন? নিশ্চয়ই রাখছেন। সেটা কতটুকু, কেমন করে, সেটা সম্পর্কে কি আপনি কিছু বলবেন বিশ্লেষণ করে? নিশ্চয়ই। এটা এনজিও সম্পর্কে যেটা মানে আমাদের ওভারঅল যে ধারণা, সেটা খুব যে ইতিবাচক সেটা আমি বলতে পারবো না। সেটা কিন্তু একটু নেতিবাচক ভাবও আছে, এটা কিন্তু আপনার মানুষের সেটাই একটা আমি ধারণা। বলছি যে এনজিও যেটা করে যে তাদের নিজেদের প্রয়োজনে তারা লোন দিচ্ছে, আবার লোন যে রিকভার করে সেটা দেখা যাচ্ছে যে যখন কিস্তি শুরু হয়ে যায়, কাউকে লোন দিল, লোন তো একটা মানুষ কাজে লাগাবে, কাজে লাগাতেও তো তার 3 মাস 1 মাস 2 মাস লাগবে, কিন্তু না, যেদিন তারা লোন দিল তার পরের সপ্তাহ থেকেই তারা কিস্তি তুলতে শুরু করে। তো তাহলে দেখা যাচ্ছে যে যে লক্ষ্য নিয়ে তারা ঋণটা দিচ্ছে, এটা হচ্ছে তাদের বক্তব্য যে তারা জনগণের সেবা করছে। আসলে সেটা ওই অর্থে জনগণের সেবা হচ্ছে না, তারা মূলত নিজেদের স্বার্থ রক্ষার বিষয়টা যেটা সেটা আছে সেইখানেই ওনারা মনোযোগটা দিচ্ছে। এবং আপনি জানেন যে বাংলাদেশে এরকম বহু ঘটনার সাক্ষী আমরা, যে এনজিওর লোন শোধ করতে না পেরে আত্মহত্যা করেছে, এবং এনজিও কর্মীরা যখন লোন রিকভার করতে না পারে দেখা যায় যে ঘরের চাল খুলে নিয়ে আসছে, এমনকি মহিলাদের নাকফুল পর্যন্ত খুলে নিয়ে আসে। তো এই যে বিষয়গুলো, এইভাবে তো উন্নয়ন হতে পারে না। এখানে আমার মনে হয় যে এনজিও যে আছে তাদেরকে একটা জবাবদিহিতার মধ্যে আনা ক্ষুদ্র দরকার। ঋণের কথাটা বললেন, জি, ক্ষুদ্র ঋণের বাইরে কি এনজিওদের অন্য কোনো কাজ আছে? আছে, কিছু কাজ আছে, যেমন কিছু গবেষণামূলক কাজ আছে। মানে আমি প্রত্যক্ষভাবে, আচ্ছা, তাদের স্বাস্থ্য চিকিৎসার জন্য কি কল্যাণমূলক কোনো কাজ আছে? আপনি দেখুন তো, যে নারীর যে স্বাস্থ্য, তার যে হ্যাঁ চিকিৎসা। আছে, যেমন গণস্বাস্থ্য, ওনারা তো করেছে। গণস্বাস্থ্য কেন্দ্রটা হচ্ছে একটা ভিন্ন প্রতিষ্ঠান, ডক্টর কিন্তু জাফরুল্লাহ ওইটাও তো চৌধুরী করেছিলেন, গণস্বাস্থ্য, একটা অসাধারণ, হ্যাঁ, একটা এটাও কিন্তু অসাধারণ এনজিও, প্রতিষ্ঠান। এটাও এনজিও। হ্যাঁ, কিন্তু এটাও NGO। ডক্টর জাফরুল্লাহ চৌধুরীর সাথে অন্য কারো তুলনা করা যাবে না। এটাই আমি বলছি উনি যে হচ্ছেন ওনার একটা সঙ্গে অসাধারণ তুলনা মানুষ। হবে না, না, এটা অসাধারণ। আপনাকে আমি পরে আসবো আবার, আমি তাহমিনা আপার কাছে আসছি। আপনি যে কথাটা বলছিলেন যে আজকে 31 দফার মাধ্যমে নারীদের কল্যাণে, নারীদের আপনার কর্মসংস্থানের জন্য যে সমস্ত এখানে অন্তর্ভুক্ত হয়েছে যে দাবিগুলো, যেটা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সময় ছিল, সেখানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় ছিল, আপনি বলেছেন, এবং আমরা এখন দেখতে চাচ্ছি যে আমাদের নতুন প্রধানমন্ত্রী, এই নতুন প্রধানমন্ত্রী সকলেই প্রিয় নেতা বলছেন, তিনি নিশ্চয়ই এই উদ্যোগগুলো গ্রহণ করবেন। আপনি কি ধারণা? আপনি বলছিলেন। জি, আপনার ধন্যবাদ। আমি একটু বলে নিচ্ছি যে নারী স্বাস্থ্যর কথা বললেন, সেটা নারী স্বাস্থ্যের জন্য মূলত এনজিও কাজ করে যাচ্ছে, এবং ব্র্যাকের কথা আমি বলতে পারি অনেক, যে নারী স্বাস্থ্য প্রাইমারি হেলথ কেয়ারটা বেশ কাজ করে যাচ্ছে ওখানে, প্রজনন স্বাস্থ্য নিয়ে। আমি যে কথাটা বলতে চাচ্ছেন, হ্যাঁ, বর্তমান বাংলাদেশ একটা নতুন স্বপ্ন দেখছে, নতুন গতি পেয়েছে, নতুন পরিবর্তন দেখতে পাচ্ছে। আমরা আশা করতে পারি এই 1 মাসে যেটা আমরা দেখেছি, যেটা যে আগে নীতি কর্মসূচি গ্রহণ করা হয়েছে কিন্তু বাস্তবায়ন হতো না, এখন দেখতেছি যে বাস্তবায়ন দিয়েই মনে হয় নীতি গ্রহণ করা শুরু হয়েছে। এটা চাক্ষুষ দেখছি, যেটা উনি বলেছেন যে নারীদের স্বাস্থ্যর ব্যাপার কিন্তু খুবই গুরুত্ব দিয়েছেন, এবং প্রজনন স্বাস্থ্য এবং নারী এবং শিশু একে অপরের সাথে কিন্তু জড়িত, এবং শিশুদের স্বাস্থ্য সেবাটা আমরা টিকার কথা দেখছি। আপনি হ্যাঁ, খুব ভালো কথা বলেছেন যে হামের টিকা, এটা কিন্তু আজকে গাফিলতি ছিল না। জি জি, এখানে স্বাস্থ্য অধিদপ্তরের একটা বিরাট গাফিলতি ছিল, যেটা আপনি বললাম যে আমাদের অনেক কিছু আমরা নজর দেইনি, বিগত সরকার নজর দেয়নি। আজকে যেটা আমরা টিকায় আমরা যে 100% আমরা যেটা পূরণ হয়েছিল লক্ষ্যমাত্রা, সেটা কিন্তু আবার ঘাটতি দেখা দিয়েছে। তাই এই জায়গাগুলো অবশ্যই আজকের প্রধানমন্ত্রী আমাদের, আমরা যেটা চিন্তা করি 1 মাসের পরে, উনি চিন্তা করে আজ, আমরা যেটা করব 1 বছর, উনি চিন্তা করতেছেন 1 মাসের মধ্যে। সুতরাং আমরা আশাবাদী যে যেমনটি আমাদের বেগম খালেদা জিয়া যেভাবে নারীর ক্ষমতায়ন, শুধুমাত্র অর্থনৈতিক ক্ষমতায়ন না, শিক্ষাও একটা আমাদের ক্ষমতায়ন, রাজনৈতিক ক্ষমতায়ন, এবং বলেছে যে প্রত্যেকটা ক্ষেত্রে নারীকে আমাদেরকে অগ্রাধিকার দিতে হবে। চমৎকার কথা বলেছেন, কিন্তু আমি এর মধ্যে দিয়ে আপনাদের আবার আমি বলবো যে আবার আমরা ফিরে যাই সেই শ্রমজীবী এবং বেকার, সেই সমস্ত গরিব যাদের শিক্ষা নাই, যাদের অবস্থানে ক্ষমতায়নের
এই নিচের দিকের ক্ষমতায়নটা কি এখানে আমি একটা সুস্পষ্ট আপনার মাধ্যমে সুপারিশ দিতে চাই আজকে প্রধানমন্ত্রী জনাব যারা তারেক বেকার রহমানকে শ্রমিক আছে তাদের জন্য আমাদের স্টাডি করতে হবে আমার গ্রাম বাংলায় কি স্থানীয় পর্যায়ে সম্পদ রয়েছে, তাদেরকে কোন ধরনের প্রশিক্ষণ দিতে হবে, শিক্ষিত নারী আছে, অশিক্ষিত নারী আছে, বেকার নারী আছে, কোন ধরনের ট্রেনিং দিতে হবে, তাদেরকে প্রশিক্ষণ দিয়ে আধুনিক যেটা বলছে যে আধুনিক প্রশিক্ষণ দিয়ে এখন আর সুই সুতার কাজ কিন্তু আধুনিক বিশ্বের চতুর্থ বিশ্ব শিল্প বিপ্লবে চলবে না, তাদেরকে আইসিটি ট্রেনিং, ম্যানেজমেন্ট ট্রেনিং, লিডারশিপ ট্রেনিং, এই সমস্ত ট্রেনিং দেওয়ার মাধ্যমে মাইক্রো ক্রেডিট যেটা আমি বলি না, সরকারি ব্যবস্থাপনায় বিনা সুদে বিনা জামানতে তাদেরকে আর্থিক সুবিধা দিতে হবে, ব্যাংকিং লেনদেন প্রসেসটা তাদেরকে আপনি আবার ওই উপরের দিকে গেলেন, আমি উপরের দিকে না চাই না। নিচের কর্ম ওখানে, এবং যে নারীরা কর্মজীবী নারী তাদের জন্য সন্তান লালন পালনের জন্য একটা স্থানীয় পর্যায়ে কিন্তু গ্রামীণ পর্যায়ে কিন্তু আচ্ছা, আমি একটা আপনাকে care প্রশ্ন center করি, থাকতে যে হবে। সমস্ত নারীদের কাজ নেই, বেকার, জি, তাদের কর্মসংস্থানের কি ব্যবস্থা করবেন বলেন? এন্টারপ্রেনারশিপ এখন আমাদের কিন্তু কর্মসংস্থান মানে শুধুমাত্র আমাদের ফর্মাল আনুষ্ঠানিক কর্মসংস্থান নয়, আমাদের এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট করতে হবে, এটা মহিলা উদ্যোক্তা সৃষ্টি করতে, প্রত্যেকটা নারীর কিন্তু প্রতিভা আছে, একজন নারী যদি সংসার ম্যানেজ নিশ্চয়ই, করতে পারে নিশ্চয়ই। তাহলে একটা ছোট ব্যবসাও সে ম্যানেজ করতে পারে, সেই ছোট উদ্যোক্তা সৃষ্টি করতে হবে। আমরা যদি উদ্যোক্তার সৃষ্টি করতে পারি গ্রামীণ পর্যায়ে এবং তাদের যে প্রয়োজনীয় সাপোর্ট দিতে পারি এবং নারী বান্ধব পরিবেশ তৈরি করতে পারি, অবশ্যই আমার এই নারীরা চমৎকার একদিন কথা এগিয়ে বলেছেন। যাবে। আমি আপনার কাছে আসতে চাই এই জন্য যে নারীর স্বাস্থ্যসেবা, ধরুন আর কি গার্মেন্টস ফ্যাক্টরিগুলোতে অনেক শ্রমিক আছে না, নারী শ্রমিক, তারা যদি অসুস্থ হন তাহলে এই সমস্ত অসুস্থ নারীদের সেখানে তার স্বাস্থ্যসেবার জন্য, চিকিৎসার জন্য আজকে সে ব্যবস্থাটা সেই কারখানা থেকে অথবা সরকারি পর্যায়ে কিভাবে হতে পারে যাতে তারা স্বাস্থ্যসেবাটা পেতে পারে, এই আচ্ছা। সম্পর্কে বলুন। এটা খুবই ভালো প্রশ্ন নান্নু ভাই। আমি এই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানাতে চাই যে উনি ফ্যামিলি কার্ড চালু করেছেন। এটাতে যেটা হবে যে নারীর অর্থনৈতিক উন্নয়ন এবং ক্ষমতায়নটা হবে। জি। আর আরেকটা বিষয় আমি বলতে চাই যে নারীদের ভেতরে যে ভীতি আছে সেই ভীতি থেকে তাদেরকে বের করে আনা, সেই প্রসঙ্গে আমি আসছি, মানে জি। আপনি নিশ্চয়ই আমাকে সুযোগ দেবেন। তো এখন যেটা বলছিলেন যে স্বাস্থ্যসেবা, আমি বলবো যে এই গার্মেন্টস কর্মীদের স্বাস্থ্যসেবা যেখানে 90% নারী, অবশ্যই একটা গার্মেন্টস কারখানায় কত সংখ্যক নারী আছে সেই নারীর অনুপাতে মালিকপক্ষকে চিকিৎসক নিয়োগ দিতে হবে, যে সেই চিকিৎসক নারীদেরকে চিকিৎসা সেবাও দিবে এবং ওষুধগুলো কোম্পানি থেকেই তাদেরকে জি। প্রোভাইড করতে হবে। যদি তারা না পারে সরকার তাদেরকে বাধ্য করবে, যদি সরকার সেটাও না পারে তাহলে নিশ্চয়ই সরকারের পক্ষ থেকে তাদের স্বাস্থ্যসেবার বিষয়টি নিশ্চিত করা দরকার। অর্থাৎ এখানে একটা সাবসিডির প্রশ্ন হতে পারে যে সরকার এতটুকু দিতে পারবে কিন্তু মালিককে এতটা দিতে হবে। নিশ্চয়ই এটা সেটা দিতে হবে। এটা সরকার এবং তারা অসুস্থ হলে তাদের কোনো বেতন কাটা যাবে না, তার এই চিকিৎসার জন্য তার পুরো বেতন, বোনাস, ভাতা সবই পাবে, তাই না? এটা থাকতে মেডিকেল হবে। লিভ তো থাকতে হবে, বাৎসরিক আর্ন লিভ থাকতে হবে, মেডিকেল লিভ থাকতে হবে, যে জি। অন্যান্য যে সুযোগ সুবিধা, তার যে ম্যাটারনিটি লিভ, জি, 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 সবচেয়ে বড় কথা ম্যাটারনিটি লিভ দেয় না, অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া হয় না। আইএলওতে বলা আছে 2006 সালের যে শ্রম আইন, সেখানে জন্মের 8 সপ্তাহ আগে থেকে সে ছুটি পাবে, পরেও 8 সপ্তাহ ছুটি পাবে এবং পরে যখন সে কাজে আসবে তখন তাকে হালকা কাজ দিতে হবে, এগুলো বলা আছে। এবং এই বিষয়গুলো কিন্তু ডক্টর জাফরুল্লাহ চৌধুরী এবং ওই যে আবিদ সাহেব বোধহয় করেছিলেন ব্র্যাকেট, তাই না? জি। জি। এবং এখানে কিন্তু নারীদের কিছু কিছু বিষয় যে করেছিলেন, সত্যি। ব্র্যাকের কিন্তু হ্যাঁ, কিছু কাজ ব্র্যাকের কাজ আছে, আছে, মানে হ্যাঁ। এডুকেশনেও ব্র্যাক ভালো কাজ করেছে, নন ফর্মাল এডুকেশন, এডুকেশন, হেলথ, ব্র্যাক ভালো কাজ করেছে। কারণ আমি বলছি যে বাংলাদেশে তো প্রচুর এনজিও আছে, আমরা ধরেন এখানে 2-4টে এনজিও নিয়ে হয়তো যারা সামনে এসেছেন তাদের বিষয়ে কথা বলছি, তো প্রচুর এনজিও আছে, তাদের আসলে কাজের ফলাফলটা কি? বাংলাদেশে যে যত সংখ্যক এনজিও আছে তারা যদি 50%ও কাজ করতো, অর্থাৎ বাইরে থেকে যে টাকাটা পায় সে টাকাটা যদি তারা কাজে লাগাতো, বাংলাদেশের এই শ্রমজীবী মানুষের চেহারা কিন্তু এরকম থাকার কথা না, এত হত দরিদ্র। আচ্ছা, একটা জিনিস কি আপনারা দুইজনকে মানে ঐকমত্য প্রকাশ করবেন কিনা যে আজকে যেমন নারী শ্রমিকদের
পুরুষদের সমপর্যায়ে তার দিতে হবে, পারিশ্রমিক দিতে হবে, পারিশ্রমিক। তাই না? এই যে আপনি জি, বললেন equal যে pay মানে ওই যে বিল্ডিং নির্মাণ করার জন্য রাস্তা, সেখানে ইটভাটা বাঁধেন, এই রাস্তা কাজ করার জন্য, তাই না? অনেকে মাথায় ইট নিয়ে কিন্তু উপরে যাচ্ছে, পুরুষরাও যাচ্ছে, নারীরাও যাচ্ছে, কিন্তু নারীদের বেতন দেওয়া হচ্ছে কম। তাহলে আইন থাকতে হবে যে পুরুষের সমান বেতন তাদের দিতে হবে। আইনে তো আছে, আইনের আছে, প্রয়োগ কিন্তু নেই। এটাকে প্রয়োগ করতে হবে। এবং জি, সাথে জি। সাথে এটাও ঠিক, অনেক মালিক মনে করে যে নারীদের চেয়ে পুরুষদের নেই, ওদের দিয়ে কাজ ওই করাবো। যে জেন্ডার বেস। হ্যাঁ, ওই যে ওইটা করছে, কিন্তু এটা করা যাবে না। এটাও কিন্তু আইনে আছে, এর জি, জি। প্রয়োগটা কঠিন এবং কঠোরভাবে করতে হবে, তাই না? এটা আরেকটা এখানে আমি বিষয়- একটু বলতে চাচ্ছিলাম বলুন, নান্নু বলুন। ভাই যে হ্যাঁ, যখন জাতিসংঘ প্রতিষ্ঠা হয়েছে তখনও কিন্তু 4টা এজেন্ডার একটা ছিল যে ভয় থেকে মানুষকে মুক্ত করতে হবে, কিন্তু এখানে নারী কিন্তু প্রতি মুহূর্তেই একটা ভীতিকর অবস্থার ভেতরে রয়ে গেছে। কিভাবে? শ্রমজীবী নারীকে কিন্তু ঘরের বাইরে যেতে হচ্ছে। একটা পরিসংখ্যানের কথা যদি আমি আপনাকে বলি, জি, আপনি জি। শিউরে উঠবেন যে 5 বছরে 27,000 নারী ধর্ষিত হয়েছে, কিন্তু বিচার হয়েছে 24 জনের। তার মানে কি? বিচার প্রক্রিয়াকে কিভাবে প্রলম্বিত করা হচ্ছে, কিভাবে ম্যানিপুলেট করা হচ্ছে। আমার মনে হয়, আমি বলতে চাই, আই মাস্ট সে, যে এই জায়গাগুলোতে কাজ করতে হবে। কারণ ম্যানিপুলেট কোথায় হয় আমরা জানি, যে সাক্ষীকে সাক্ষী দিতে দেওয়া হচ্ছে না, এবং আলামতটাকে নষ্ট করা হয়, এবং পুলিশ সম্পর্কে আমাদের রিজার্ভেশন, অবজারভেশন সবই আছে, আমি এখানে নাই বললাম। তো আমি অবশ্যই মানে প্রাইম মিনিস্টার মহোদয়কে বলবো যে এই জায়গাটাতে কাজ করতে হবে, যে নারীর যে ভীতিকর একটা অবস্থা, নারীর কর্মপরিবেশটাও ভালো তার মানে রাখা। নিরাপত্তার কথা বলছেন। নিরাপত্তা, হ্যাঁ, এই প্রসঙ্গে- নিরাপত্তা মোটেই নেই তার, সবসময় Already একটা ভীতিকর নিরাপত্তা অবস্থা। মোটেই নেই। আপনি Already- এদিকে থাকেন, নিরাপত্তা মোটেই নেই, এটা বলেছেন। এখন আপনি বলুন। আচ্ছা, যেটা আপা বলছিল আমিও বলতে চেয়েছিলাম যে কর্মপরিবেশ এবং কর্মনিরাপত্তা, সেই বিষয়টা কিন্তু অলরেডি যে নারী নির্যাতন কিছু ঘটনা ঘটেছিল, যে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বলেছেন যে কোনো ঘটনা 1 মাসের মধ্যে এটা একটা রিপোর্ট দিতে হবে এবং শাস্তির ব্যবস্থা করতে হবে। এটা আমার জন্য, আমি নিজে পড়েই খুব মানে আশান্বিত হয়েছি যে এই ধরনের উদ্যোগ গ্রহণ করলে অবশ্যই তার বাস্তবায়ন হবে। এবং অবশ্যই আমাদের যেটা ভয়ঙ্কর রূপ, নারী কোথাও নিরাপদ নয়, সে 5 বছরের শিশু হোক, সে 60 বছরের ঠিকই বলেছেন। বয়সী হোক। আপনাকে এবং ধন্যবাদ। বাল্যবিবাহ বেড়েছে বাংলাদেশে 51% বাল্যবিবাহ। বাল্যবিবাহ বাড়া মানে কি? নারীর প্রতি সহিংসতা আরো বেড়ে যাওয়া। আচ্ছা, আপনারা যে আলোচনাগুলো করছেন, আমার মনে হয় যে এখনো কি আমরা মধ্যযুগে বাস করছি? আজকে আমাদের শিক্ষার প্রসারের কথাটা তাহলে বলুন। জি। মানুষের মধ্যে যে এখনো যে আপনার মধ্যযুগীয় যে ধ্যান ধারণা আছে, এই ধ্যান ধারণাগুলো কিন্তু দূর করতে হবে। তার জন্য শিক্ষার প্রসারের প্রয়োজন, নিশ্চয়ই এবং শিক্ষার প্রসার ছাড়া তো এটা হবে না। হবে না। এবং বেগম খালেদা যে জিনিসটা করেছিলেন, যে নারী শিক্ষার প্রসারের জন্য উনি ব্যাপক উদ্যোগ গ্রহণ হ্যাঁ, উনি যে উদ্যোগটা নিয়েছিলেন এটা খুবই প্রশংসনীয়, এবং আমি বলবো যে এটা একটা রোল নারী- মডেল, এবং এটাকে এখন হ্যাঁ। তো Role আগে model, দ্বাদশ right. শ্রেণী পর্যন্ত ছিল, এখন তো স্নাতক পর্যায়ে স্নাতক দিয়ে পর্যায়ে, চলে গিয়েছে। এবং জি। এমন যেটা হচ্ছে যে আমাদের মনস্তাত্ত্বিক যে বিষয়টা রয়েছে, যে মধ্যযুগীয় যে জি, জি। একজন নারীকে দেখলে বা নারী, এই যে দৃষ্টিভঙ্গি, এটা আমি মনে করি যে আমাদের পাঠ্যক্রম যে সূচি আছে সেখান থেকে এই দৃষ্টিভঙ্গি পরিবর্তনের জন্য শোনেন, আমাদের এইসব কথা এখানে বলছেন, আমার দিতে একটু হবে। কথা এবং আছে। এটাও ঠিক যে কিছু কিছু আপনার রাজনৈতিক দল বা যারা আছে, নারীকে আবার গৃহে বন্দি করবার মতো, আবার ওই নতুন পর্দার আড়ালে নেওয়ার মতো, বোরকার আড়ালে নেওয়ার মতো মন মানসিকতা কিন্তু পরিলক্ষিত হচ্ছে। এটা অত্যন্ত এটা অত্যন্ত দুঃখজনক। অ্যালার্মিং। কিন্তু Alarming, উনারা যারা ধর্মের নামে এসব করছে, উনারা জি। যদি আল কোরআনের সূরা নিসা 4 নম্বর সূরা যেটা আছে, সেখানে যদি উনারা দৃষ্টিপাত করেন, দেখবেন যে ওইখানে নারীর অধিকার, উত্তরাধিকার, পারিবারিকভাবে নারী কিভাবে সুরক্ষিত হবে সব লেখা আছে। এবং নারীর কাজে মর্যাদা। উনারা কেন এই বয়ানগুলো সামনে আনেন আমি জানি না। এটা তো গত 18 মাসে যা কিছু হয়েছে, যাতে যেখানে আমরা বলছি যে নারী প্রার্থীর নমিনেশনই নাকি এই কারণে কম দেওয়া হয়েছে, সেটা অবশ্য আমি ঠিক ওইভাবে বিশ্বাস করি না। কিন্তু আমি বলছি দেয়ই যে নাই ধর্ম বাবা। ব্যবসায়ী
ধর্ম ব্যবসায়ীদের প্রধান কাজ নারীকে ঘরের ভেতরে রাখা, তাতে তাদের কিছু সুবিধা হয়, কিন্তু সেটা আমরা হতে দিতে চাই না, হতে দিতে পারি না। এটা আরেকটা যেটা আমি বলছিলাম যে ওই যে আইনি বিষয়গুলো, যে ভীতিকর অবস্থা, কেন গ্রামীণ পিতামাতা তার মেয়েকে বাল্যবিবাহ দিচ্ছেন, কারণটা কি? উনি নিরাপদ বোধ করছেন না মেয়েকে নিয়ে। বখাটের দল আছে, কিশোর গ্যাং আছে, ইত্যাদি। সমস্ত কিছু হচ্ছে নিরাপত্তার বিষয়টাই আপনি বলছেন। নিরাপত্তা, গ্রামীণ মানুষের যদি নিরাপত্তা থাকতো, তাদের যদি কর্মসংস্থানের ব্যবস্থা থাকতো, শিক্ষার পরিবেশ থাকতো, খেলাধুলা এবং সাংস্কৃতিক সমস্ত কর্মকাণ্ড থাকতো, বেড়ে ওঠার যে পরিবেশ, তাহলে হতো কি যে একটা চমৎকার পরিবেশের মাধ্যমে তারা তাদেরকে গড়ে পরিবার, সমাজ, পরিবার থেকেই তো সমাজ, এবং সেই সমাজ নিয়েই তো একটা পুরো দেশ। কিন্তু সেটা যদি আমরা যদি মধ্যযুগীয় ধ্যান ধারণার মাধ্যমে যাই, তাহলে সেটা দুঃখজনক বেদনা দেয়। সেটা কিছু মানুষ চলে গেছে, কিন্তু সেটা চলে গেল কেন? এখন রাষ্ট্রকে বলিষ্ঠ ভূমিকা পালন করতে হবে। আমাদের দেশে প্রগতিশীল শক্তি নেই আমাদের দেশে কি? তাহলে তারা কেন আজকে জনগণের কাছে তারা এই কাজটি করতে পারলো না? করবে। আমার যেটা মনে হয় যে যিনি শাসক এসেছেন, শাসকের জনগণের প্রতি ভালোবাসা আছে এবং ওনার সততা আছে। আশা করি যেটা হবে, হ্যাঁ, আমি আশা করি যে তারেক রহমানের হাত ধরে অনেক কিছুই হবে, অনেক কিছুই আগাবে, কারণ শাসকের প্রধান যে দুটো গুণ সেটা ওনার আছে। এখানেই আমরা আশান্বিত হতে পারি যে উনি একটা একটা করে ডিসিশন নিচ্ছেন। নারীদের জন্য আলাদা বাসেরও ব্যবস্থা করতে কিন্তু উনি বলে দিয়েছেন, এবং বাসে অনেক রকমের দুর্ঘটনা ঘটেছে, মেয়েরা মারা গেছে, সেখানে রেপ হয়েছে, মেয়েদের নিরাপত্তার বিষয় উনি ভাবছেন। এবং আমি বলবো যে আমাদের পক্ষ থেকে আমরা ওনাকে কিছু সাজেশন দিতে পারি, এবং এইসব কাজের জন্য যে প্লেসমেন্ট, যে এক যোগ্য মানুষকে যোগ্য জায়গায় বসিয়ে কাজটা করা। আপনাকে আমি একটু বাধা দিয়ে দুজনকে আমি বলছি, একটা বিষয় আপনারা লক্ষ্য করবেন যে অত্যন্ত বেদনাদায়ক হলেও সত্য, যে আমাদের এখানে প্রতিবন্ধী অনেক নারী আছে, প্রতিবন্ধী মেয়েরা আছে, প্রান্তিক প্রতিবন্ধী, তৃণমূল পর্যায়ে। এইসব নারীদের প্রতি বেশি করে দৃষ্টি দেওয়া উচিত কিনা আপনারা বলুন। তারা যে কতটা অসহায়, প্রতিবন্ধী, তাদের হয় কারো চোখ নেই, অনেক রকম ধরনের শারীরিক প্রতিবন্ধকতা রয়ে গেছে। এইটা কিন্তু সংখ্যা কম নেই, এদের দিকে বেশি করে দৃষ্টি দেওয়া উচিত, এটা আপনারা মনে করেন? আচ্ছা, এর সাথে আমি আরেকটি কথা আপনাদের কাছে জানাতে চাই, আপনাদের মনে আছে কিনা। এই কিছুকাল আগে আপনার এই সাপ উমেন একটা ফুটসাল চ্যাম্পিয়ন। ফুটসাল হচ্ছে কি, ইনডোরের মধ্যে মেয়েরা খেলবে ছোট বল, কিন্তু সেই খেলাতে কিন্তু তারা চ্যাম্পিয়ন হয়েছে, এবং মালদ্বীপের সাথে 14-2 গোলের ব্যবধানে কিন্তু তারা জয়লাভ করেছে। বাংলাদেশের জন্য কিন্তু এটা একটা বিরাট বিজয়, কিন্তু অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয়, এটা নিয়ে কারো মধ্যে কোনো রকম উত্তেজনা নেই। ছোট্ট একটা নিউজ এসছে, কিন্তু অন্য খেলাগুলো এয়ারপোর্ট থেকে মিছিল আসবে, বড় বড় খবর ছাপা হবে, এবং টেলিভিশনের ক্যামেরাগুলো কিন্তু ধরবে, কতটা ভালোভাবে ধরা যায়। কিন্তু এই মেয়েরা, আমাদের এই মেয়েরা, এরা যে সাব উমেন ফুটসালে চ্যাম্পিয়ন হলো, এটা কজন জানে? এটা অনেকেই জানতো না। আপনি বলুন। এই প্রসঙ্গে খুব সুন্দর বলেছেন দুটো বিষয়, একটা হলো প্রতিবন্ধী নারী বা শিশু, এবং আমাদের ফুটবল বা খেলাধুলায় নারীদের অংশগ্রহণ। আমি অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে বাংলাদেশে কোনো না কোনো পর্যায়ে 10% প্রতিবন্ধী আছে, তার ভিতরে 10% থাকলে হাফ আমাদের নারী। এই প্রতিবন্ধী নারী নিয়ে আমার গবেষণা অনেক আছে। প্রতিবন্ধী নারীদের যে অসহায়ত্ব, বিশেষ করে যে প্রতিবন্ধী চলাফেরা এক পা নাই, সে কিন্তু তার বিবেক কথা বলতে পারে আমার ভাত দাও, কিন্তু যে প্রতিবন্ধী অটিজম, যে প্রতিবন্ধী আপনার সেরেব্রাল পালসিতে আছে, যে বুদ্ধি প্রতিবন্ধী, তারা কিন্তু কিছুই করতে পারে না। তারা রাস্তাঘাটে বিভিন্ন সময় আমরা দেখেছি রেপের শিকার হয়েছে। এই প্রতিবন্ধী নারী যাদের কিছুই করার না, আপনি রাষ্ট্র কর্তৃক তাদের ব্যবস্থা করতে হবে। এইটা আমি খুবই মর্মাহত, এদের জীবনযাপন, এবং বিশেষ করে এই প্রতিবন্ধীর শিশুর মা বাবারা যখন মারা যায়, তখন কে এদেরকে দিবে? সিজোফ্রেনিক প্যাশন, তাকে বলে পাগল। আসলে তো সে পাগল না, তাকে
বেঁধে রাখা হয় শিকল দিয়ে। জি জি জি। তাই এই মানবিকতা, অর্থাৎ রাষ্ট্র কিন্তু মানবিক, এবং মানবিক বাংলাদেশ গড়ার জন্য কিন্তু সরকার এবং বদ্ধপরিকর সংবিধানেও আমাদের সেটাই আছে। আছে। সামাজিক মর্যাদা, জি। সুশাসন এবং সম অধিকার, এরাও মানুষ। তা এখানে অবশ্যই এই প্রতিবন্ধী নারী শিশুদের জন্য আমার মনে হয় যুগোপযোগী নীতি এবং তার বাস্তবায়ন, উনি নীতি গ্রহণ মানে উনি বাস্তবায়ন করবেন, এটা আমরা আশা করি যে এটা, আর যেটা এটা আমি গ্রহণ করবেন। অত্যন্ত কষ্ট পেয়েছি। না, এমনি না কেউ কিছুতে জিতলে আমরা এয়ারপোর্টে যাই ফুল দিতে, সব সাংবাদিক, আপনার মাধ্যমে সাংবাদিক না, আমি যে কথাটা এটা বলেছি যে এটা কিন্তু সত্যি চ্যাম্পিয়ন হয়েছে, সাব চ্যাম্পিয়ন হয়েছে। সুতরাং এই মেয়েগুলো কোনো সংবর্ধনা পেল না, প্রচার পেল না, রিকগনিশন পেল এই না। স্বীকৃতি পেলে কিন্তু তাদের যে মেন্টাল স্যাটিসফ্যাকশনটা আরো কিন্তু বাড়তো বেড়ে যায়, এবং উৎসাহ তাই উদ্দীপনা আপনার বাড়তো। মাধ্যমে দিতে হলো আমাদের সেই সমস্ত কন্যা, সেই সমস্ত আমাদের মেয়েদেরকে আমরা আচ্ছা, আমরা অভিনন্দন এখান থেকে বোধহয় জানাচ্ছি। বলতে পারি যে আমাদের যে ক্রীড়ামন্ত্রী মহোদয় আছেন, জি। ক্রীড়া এবং খেলাধুলা যারা করছেন, তারা নিশ্চয়ই বিষয়টা একটু ভেবে দেখবেন, এবং তাই না? তাদেরকে এটা আর ওনাদেরই আমরা দায়িত্ব আজকে ছিল। এই যে শিশু এবং নারীদের যে মন্ত্রণালয় আছে, এই মন্ত্রণালয়ের যারা মন্ত্রী আছেন তারাও নিশ্চয়ই নারীদের এই বিষয়গুলো দেখবেন। আর লক্ষ্য সবচেয়ে করবেন। বড় কথা হলো, কেউ দেখুক অথবা না দেখুক, একজন কিন্তু দেখবেন। তার নাম কি জানেন বলুন তো? তার নাম হচ্ছে তারেক রহমান। তারেক রহমান। এই, ঠিক না? আমি ঠিক বলেছি না কিন্তু ভুল বলেছি? সবকিছুই যদি ওনার উপরে দেয়া হয়, উনিও তো একজন মানুষ, উনি আর কত কিছু দেখবেন। এই জন্য তো বিভিন্ন মন্ত্রণালয়, কনসার্ন যে মন্ত্রণালয় আছে তাদেরকে অবশ্যই তারাও দেখতে দেখছেন, হবে। তারাও হ্যাঁ। দেখবেন এবং তারা কাজে আছেন। এটাও সত্য কথা যে কারো সকলের কাজের ক্ষেত্রে উনি স্বাধীনতাও দিয়ে দিয়েছেন, জি রাইট। জি, যে আপনারা কাজ করবেন। যোগ্য এবং দুর্নীতিমুক্ত কোনো ব্যক্তিকে যদি জি, পান, জি, তাহলে তাকে আপনারা ধরে কাজে দেবেন। নেবেন। আমার দিকে তাকিয়ে থাকবেন না, তাদেরকে আপনারা কাজে নিয়োগ এটা করবেন। উনি জি, খুবই এবং ভালো এই বলেছেন। বিষয়টাকে উনি ভালো 130 বলেছেন। দিনের একটা সব মন্ত্রণালয়ে তিনি একটা প্ল্যান করার জন্য সময়ও দিয়েছেন। আপনারা কি কি কাজ করবেন, আপনারা মেকে প্ল্যান তৈরি করেন। তাই এই যে চিন্তা ভাবনা, রাষ্ট্র গঠনের মানে দায়িত্ব চিন্তা নেওয়ার ভাবনা খুব সাথে সাথে চমৎকার, রাষ্ট্র হ্যাঁ। গঠনের বিভিন্ন সেক্টর মহিলা দিয়েই শুরু করছে কিন্তু আচ্ছা, নারী একটা জিনিস কি আপনারা নিশ্চয়ই জি, জি। ঐকমত হবেন, সেটা না, হলো আমি এই, ওই যে আপনি আমাকে একটা প্রশ্ন করেছিলেন, স্পেশাল নিড যে নারী এবং শিশু আছে পৃথিবীর উন্নত দেশগুলোতে বা অন্যান্য দেশে যেটা হয় যে আসলে রাষ্ট্রই তার দায়িত্ব নিয়ে নেয়, জি। এটা অন্য কেউ আর নেয় না। তো সেই ক্ষেত্রে আমার বিশ্বাস যে রাষ্ট্র এখন যেহেতু একটা স্থিতিশীলতার দিকে যাচ্ছে, রাষ্ট্র এই বিষয়ে অবশ্যই চিন্তা ভাবনা করবে এবং পদক্ষেপ নেবে। আরেকটা হলো যে সাব গেমসের যে মেয়েদের জন্য আমার অভিনন্দন, এবং আমরা ভবিষ্যতে সকলে অভিনন্দন জানাই। হ্যাঁ। আচ্ছা, একটা বিষয় হলো কি যে দেখুন, মেয়েরা কর্মজীবী মহিলা, শিক্ষিত অথবা উচ্চশিক্ষিত যাই হোক, তারা কিন্তু দুটো দায়িত্ব পালন করেন। একটা হলো তার যে ঘরের দায়িত্ব। যে কর্মস্থলে আর কি, বিশ্ববিদ্যালয় হোক, কলেজ হোক, স্কুল হোক, অথবা কলকারখানা, অফিস, তার পেশাগত আবার দায়িত্ব। হ্যাঁ পেশাগত, রাইট, এক কথা। আবার ওদিক দিয়ে গৃহে এসে তাকে রান্নাবান্না করতে হয়, ঘর Household সংসার সামলাতে হয়, activities, স্বামীকে সেবা করতে হয়। এই যে এতটা পরিশ্রম করছেন, এক্ষেত্রে তার বিনোদন দরকার। বিনোদন না হলে তো তার মানসিক বিকাশ হবে না, তাই না? এই সমস্ত কিছু ধীরে ধীরে আমার মনে হয় সমাজ অগ্রগতির সাথে সাথে আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং অর্থনৈতিক অবস্থানের সাথে সাথে এগুলোর দিকে দৃষ্টি রাখতে হবে। কথাটা হলো যে নিশ্চয়ই। টাকা থাকলেই তো হয় না, দৃষ্টিভঙ্গি থাকতে হয়। আরব দেশের অনেক রাষ্ট্র আছে, এত অজস্র টাকা, কিন্তু সেই দেশের নারীদের কি অবস্থা আমরা জানি না। তারা পর্দার অন্তরালে আছে, শুধু পুরুষদেরকে দেখি। পুরুষদের অবস্থানটা কি সেটা আর আমরা এখানে বর্ণনা করতে চাই না, সেটা চাপা থাক, অন্য কোনো অনুষ্ঠানে যদি সম্ভব হয় সেটা করা যাবে, কিন্তু টাকা থাকলেই তো এবং হবে না। সবচেয়ে অ্যালার্মিং যে তাদের ভেতরে কি ঘটছে সেটা পত্রিকায়ও আসে না, জি। আসতে দেয় না তারা, এটা হচ্ছে। এবং কিন্তু এই আরব দেশে কিন্তু এত অর্থ, এত সম্পদ, তেলের সম্পদে পুরো আরব দেশটা ভেসে যাচ্ছে, অথচ আজকে তাদের দেশের নারীদের কি অবস্থা আমরা কিন্তু আমরা জানি না। কিন্তু আমরা আমাদের দেশে, এই বাংলাদেশ আমাদের ছোট দেশ হলেও, আমাদের অজস্র মানুষ থাকলেও, এই দেশটাকে কিন্তু আমাদের গড়ে নিতে হবে। মাঝে মধ্যে আমারই হতাশা হয় যে এই দেশটাকে বোধহয় কেউ ভালোবাসে না। আপনার বিশ্বাস করেন? নান্নু ভাই, আমার তো আপনাকে বয়স একটা হয়েছে, কথা বলতে মাঝে চাই, মধ্যে এই দেখেন। হতাশা, এই দেশটাকে বোধহয় কেউ ভালোবাসে না, এরকম মনে হয়। এই নারীরা দেখেন, আমরা প্রত্যেকটা আন্দোলনে, ভাষা আন্দোলনে, স্বাধীনতা যুদ্ধে, 90-এর আন্দোলনে, 24-এর আন্দোলনে
24 আন্দোলন নারীরা ঢাল হিসাবে ছিল আমার ছাত্রদের, নারীরা আগে Right, ছিল ঠিকই বলেছেন। এবং ওরা পিছনে ছিল। ওরা বলছে কি আমরা আগে থাকবো, যে আমাদের গায়ে হাত দিতে পারবে না। আমি নিজে সাক্ষী। বুঝলেন? নারীদের অবদান কিন্তু এই রাষ্ট্র গঠনের প্রত্যেকটা ক্ষেত্রে আছে। আপনাকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে আপনি এই জিনিসটা সুন্দরভাবে এনেছেন, যে একটা পেশাগত দায়িত্ব পালন এবং তার গৃহস্থলীর দায়িত্ব জি। পালন। আপনার মাধ্যমে আমি আগামী নারী উন্নয়ন নীতির ক্ষেত্রে আমি বলবো যে নারী যে প্রত্যেকটি নারী যে তার গৃহস্থলী কার্যাবলী সম্পাদন করে, এই কাজটাকে স্বীকৃতি দিতে হবে জি। জাতীয় আইনে। জিডিপিতে অন্তর্ভুক্ত এইটা করতে হবে, এটা করলে- অনেকদিন ধরেই কথা হচ্ছে, কথা হচ্ছে, কিন্তু করলে আমাদের কাছে একটা জিডিপিতে অন্তর্ভুক্ত করার সে কথা নারীর চলছে। কিন্তু একটা জি। কাজের একটা মূল্যায়ন পেল, অবদান স্বীকৃতি আচ্ছা, পেল, আমরা আজকে মর্যাদা আমাদের হাতে পেল। সময় নেই। ডক্টর তাহমিনা আক্তার এবং ডক্টর সৈয়দা আইরিন জামান, আপনারা দুজন আজকে আমাদের স্টুডিওতে এসে যে চমৎকার আলোচনা করেছেন, সেই জন্য আপনাদেরকে ধন্যবাদ, আপনাদেরকে অভিনন্দন। ভবিষ্যতে নিশ্চয়ই আমরা আলোচনা করব। শুধু দর্শক, আমাদের আলোচনা অনুষ্ঠান এখানে শেষ হলো। আপনাদের ধন্যবাদ, আবার দেখা হবে। আপনাকেও অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ, দর্শক দেখবেন। অবশ্যই।